সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লুট অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, জানালেন শফিকুল আলম। সৌদি আরবে কমছে বিদেশিদের কাজের সুযোগ, কার্যকর করতে সরকারের নির্দেশ। আইসিসির অযৌক্তিক শর্তে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে দ্রুত উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সভায় অর্থ উপদেষ্টা সহ ৬ জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব সহ ১৪ জন সচিব ও সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন। এতে সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রেস সচিব আরও জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ অনুমোদন করা হয়েছে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানী চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের দিন পিছিয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। সকালে এই মামলার গ্রেপ্তারের ৪ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষীর জেরা আগামী ২৫ ও ২৬ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামিপক্ষ। আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন, যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। রাজধানীর কড়াইলে বস্তিতে যারা কাঁচা ঘরে থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সেখানে পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিকেলে মহাখালীর টিএনটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি। কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আসন্ন সংসদ নির্বাচনে যে ঢাকা ১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান, কড়াইল বস্তিটি ওই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন, বিএনপির কাউকেও কোনো ইউনিটকেও আমরা দেওয়ার لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله অভিনন্দন জানাই করতালির মাধ্যমে এই কড়াইলবাসী
হাজার হাজার কোরআনবাসী আমাদের চেয়ারম্যানকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে, আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য শুধু স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, সেই সাথে অন্যরা অপকর্ম চাঁদাবাজি করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। জিয়াউর রহমানের সততা ও আদর্শ ধারণ করে নেতাকর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তার আমলে 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্থান বলেন একটা দরিদ্র তলাবেন ঝুঁকি থেকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন একটি দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চালাচ্ছে, এদিকে নজর রাখতে হবে। একটি হলো বাচ্চা আর একটি বড়, বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। অতীতে যারা বাংলাদেশকেই স্বীকার করেনি তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসি থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। বিএনপির জয় ঠেকাতে পরিকল্পিতভাবে দুটি দল প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তোমরা কিছুটা বেঈমানি করেছো। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি সরকার ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দিয়েছে। একে অযৌক্তিক বলছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ওষুধের মূল্য নির্ধারণের কথা বলা হলেও এটি বাস্তবায়নযোগ্য নয়। ওষুধ শিল্প সমিতি বলছে কোম্পানি মোট উৎপাদনের অন্তত ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ রাখার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে তাও বাস্তবতা বিবর্জিত ও বাজার বিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোনো দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য অপরিহার্য এমন ওষুধকে অত্যাবশ্যকীয় বলা হয়। এর মধ্যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় রোগীর নিজস্ব ব্যয় কমানোর জন্য নতুন করে ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রথম ধাপে ১১৭টি, দ্বিতীয় ধাপে ৪৩টি এবং সর্বশেষ ১৩৫টি মিলে মোট ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা ৮০% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপর আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে।
কিন্তু ওষুধ শিল্প মালিকদের সাথে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ওষুধের উৎপাদন ব্যয় একরকম নয়, তাই সরকারের এই সিদ্ধান্তে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এতটাই অপাংতেয়, অথচ আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবায়ন হবে আমাদের উপরে, ওটা আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা যে আবার আপনার মিডিয়াতে বলতেছেন আমরা ওনাদের মতামত নিছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেদিন এই জন্য যে উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, কেউ কি সমিতি বা সমিতির নেতৃবৃন্দের কারোর সাথে আমাদের সাথে বসছেন, কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে? বলেন নাই। তিনি জানান, কোম্পানিগুলোর মোট উৎপাদনের যে 25% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। ওনারা যদি বলেন যে 25% ঔষধ আমাদেরকে বানাইতে হবে, আমি যদি প্রশ্ন করি আজকে সরকারকে যে ওনারা 25%-এর যে আমাদের উপরে এমবার্গো দিচ্ছেন বা বাধ্য করতেছেন, এটা কোন যুক্তিতে? ওনারা সরকার আমাকে কি বেনিফিট দিচ্ছেন যে তোমাকে আমি এই বেনিফিট দিচ্ছি, এর বিনিময়ে তোমাকে 25% এসেনশিয়াল ড্রাগস বানাইতে হবে? কোনো ট্যাক্স বেনিফিট, কোনো ভ্যাট বেনিফিট, কোনো সফট লোন, ইনভেস্টমেন্ট বেনিফিট, লো কস্ট ল্যান্ড অর এনিথিং, কোথাও তো কোনো ধরনের বেনিফিট নাই। তাহলে আমি কেন বাধ্য হব ওনাকে এটা দিতে? এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সরকারি কোনোভাবে আমরা কোথাও থেকে সেই তালিকা পাচ্ছি না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সৌদি আরবে বিদেশিদের জন্য কমতে যাচ্ছে কাজের সুযোগ। নিজেদের নাগরিকদের জন্য 2 খাতে 60% কর্মক্ষেত্র কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এবার প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে মার্কেটিং এবং সেলস খাতে নিজ দেশের নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরির ব্যবস্থা করছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। গালফ নিউজ জানায়, মার্কেটিং এবং সেলস খাতের বেসরকারি প্রতিষ্ঠানে যাদের কর্মী সংখ্যা 3 বা তারও বেশি, তাদের লোকবলের 60% সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর মাসিক বেতন হবে 5,500 রিয়াল। সরকারি ঘোষণার 3 মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রণালয় আরও জানায়, এর ফলে কর্মক্ষেত্রে মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত হবে। তবে সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের দেশটিতে চাকরি চ্যালেঞ্জের মুখে পড়বে। ফ্রান্সের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা বোর্ড অব পিসে যোগ না দিলে এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সকে হুমকি দেন, বলেন তার প্রস্তাবিত বোর্ড অব পিস উদ্যোগে যোগ না দিলে ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক আরোপ করা হবে। বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর এই হুমকি দিলেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা AFP-কে মাখর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য এবং অকার্যকর। পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে শুল্কের হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে ওই সূত্র। সিরিয়ার সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছেন কমপক্ষে 1,500 কয়েদি। এই ঘটনার পর শহর জুড়ে কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী। কুর্দি নিয়ন্ত্রণাধীন এই কারাগারটিতে ISIS-এর সন্ত্রাসীরা বন্দী ছিলেন। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পালানো বন্দীর সংখ্যা 120 জন। রয়টার্স জানিয়েছে, আল শাদ্দাদি ও আশপাশের এলাকায় অভিযানের পর মঙ্গলবার পর্যন্ত অন্তত 81 জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পালানো সকল বন্দী জঙ্গি গোষ্ঠী IS-এর সদস্য। সিরীয় সেনাবাহিনী বর্তমানে সাব্বাদি শহর ও IS সন্দেহভাজনদের রাখা কারাগারে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েদিদের পালাতে কুর্দি SDF-ই সহায়তা করেছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। ভারতের চাপে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ICC বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করলে তা মেনে না নেয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে T20 বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না। বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না
এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। এমিরেটস ট্রাই টুগেদার স্কুল রাগবি টুর্নামেন্টে বালক বিভাগে শিরোপা জিতেছে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়। পল্টন আউটার স্টেডিয়ামে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে 23-0 পয়েন্টে হারায় শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ। বালিকা বিভাগে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজকে 5-0 পয়েন্টে হারিয়ে ট্রফি জিতেছে সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন সহ সংস্থার সাধারণ সম্পাদক ও সহ সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষণা করছি শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। লুট অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, জানালেন শফিকুল আলম। সৌদি আরবে কমছে বিদেশিদের কাজের সুযোগ, কার্যকর করতে সরকারের নির্দেশ। আইসিসির অযৌক্তিক শর্তে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বলছেন ক্রীড়া উপদেষ্টা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।